গৃহবন্দী গোপাল। রাজামশাই রানীমাকে নিয়ে রাজবাড়ির ছাদে গিয়ে ঝাঁটা দিতে থাকেন। বলে, দেখো দেখো রানী, আমি কেমন ঝাড়ু দিচ্ছি। রানীমা বলে, ওই দেখিয়ে দেখিয়ে ঝাড়ু দিয়ে লাভ নেই, ছাদটা তো পরিষ্কারই ছিল, শুধু শুধু মিছিমিছি ঝাঁটা থেকে এদিক ওদিক নাড়ালে কি হবে। অমন সময় গোপাল আসে। গোপাল এসে বলে, রাজামশাই রানীমা, আপনাদের খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। রানীমা বলে, গোপাল, এখন আজকে এলে যে? আজকে তো ছুটি ছিল। বলে, একটু রাজামশাইয়ের সাথে কথা ছিল তো, তাই চলে এলুম। ওদিকে রাজামশাইকে দেখে গোপাল বলে, রাজামশাই, আপনি ঝাড়ু দিচ্ছিলেন? রানীমা বলে, না না গোপাল, এই ছাদ পরিষ্কার ছিল, তোমাদের রাজামশাই ওই দেখিয়ে দেখিয়ে ঝাড়ুটাকে এদিক ওদিক নাড়াচ্ছে। রাজামশাই সঙ্গে সঙ্গে বলে, রানী, তুমি কিন্তু বাজে কথা বলছো, দেখো আমি কেমন ঝাড়ু দিতে পারি। দাঁড়াও দাঁড়াও, এই ওপরের ছাদটা সিঁড়ি লাগানো আছে না, আমি দেখো ওপরের ছাদে গিয়ে আমি কেমন ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। রানীমা বলে, না না, ওটা আলগা সিঁড়ি, তুমি উঠবে না, পড়ে যাবে। গোপালও বলে, রাজামশাই একদম উঠবেন না, ওই সিঁড়িটাতে উঠতে গেলে আপনি পড়ে যাবেন, পা পিছলে। রাজামশাই কারুর কথা না শুনে অমনি আগ বাড়িয়ে উঠতে যায়। একটু না একটু উঠতেই অমনি উল্টে ধপাস করে পড়ে যায়। সঙ্গে সঙ্গে গোপাল রানীমা ছুটে গিয়ে রাজামশাইকে তোলে, তারপর রাজামশাইয়ের কক্ষে নিয়ে যায়। রাজবৈদ্যকে খবর দিতে সভাসদ রাজবৈদ্য সকলেই এসে উপস্থিত হয়। আর রাজামশাইয়ের অমনি পরীক্ষা নিরীক্ষা চলে। রাজামশাইকে দেখে রাজবৈদ্য বলে, রানীমা, চিন্তার কিছু কারণ নেই, কিন্তু রাজামশাইয়ের তো পায়ে লেগেছে, কোমরে লেগেছে, তার জন্য কিছুদিনের বিশ্রামের প্রয়োজন। রাজামশাই তখন বলে, তাহলে কি হবে? আমার রাজসভা কে চালাবে? আমার রাজ্য কে চালাবে? মন্ত্রী বলে, আমি আছি তো রাজামশাই, আপনি এ নিয়ে কেন চিন্তা করছেন? গোপাল বলে, মন্ত্রী মশাই, ঠিক করে চালাতে পারবেন তো? মন্ত্রী মশাই বলে, গোপাল, তুমি কি মনে করেছো আমি চালাতে পারি না? রানীমা বলে, বেশ মন্ত্রী মশাই, কাল থেকে যেন রাজসভাটা ঠিক করে চালান, এমনকি রাজ্যকেও। তারপরের দিন রাজসভা শুরু হতেই মন্ত্রীমশাই সোজা গিয়ে রাজ সিংহাসনে বসে পড়েন। বলে, আমি হচ্ছি আজ থেকে রাজা, আর তোমাদেরকে আমি যা যা বলবো তাই তাই তোমরা করবে, আর আমার এই রাজসভায় ভাঁড়ের কোনো প্রয়োজন নেই। গোপাল, তুমি বাইরের দিকে কাজগুলো লক্ষ্য করবে, ভাগ চাষিদেরকে নিয়ে আমার কাছে আসবে, ভাগ চাষিদের সাথে আমার কিছু কথা আছে। এইরূপ করে সেদিন রাজসভা চালায়। রাজসভা শেষ হয়ে যেতেই মন্ত্রীমশাই বাড়ি ফিরে যেতে বটাকে ডেকে পাঠায়। বটাকে বলে, এই বটা, জানিস আমি হচ্ছি এখন নতুন রাজা? বলে, তাই তো মিষ্টি নিয়ে এলাম মন্ত্রীমশাই, খবর পেয়েছি বলে। আপনি তো নতুন রাজা হয়েছেন, খুব ভালো খবর, কিন্তু আপনি তো ভাগ চাষিদের কাছে আর কিছু প্রজাদের কাছে তো চোখে খারাপ হয়ে রয়েছেন, তার জন্য প্রথমে আপনাকে ভালো হতে লাগবে। মন্ত্রীমশাই বলে, কি করে ভালো হওয়া যাবে? বলে, মিছি আপনি বলবেন, ওদেরকে এই কাজ করে দেবেন, ওদের এই সমস্ত কিছু করে দেবেন, এইরূপ অমুক তমুক বলে তারপর ওদের কাছ থেকে সব কিছু লিখিয়ে নিয়ে নেবেন, তাহলেই পরে আর ওরা বুঝতেও পারবে না, এমন ঠকান ওদের ঠকাবেন, ওরা বুঝতেও পারবে না, আর আপনার প্রশংসাও করবে। তারপর গোপালকে বলে মন্ত্রীমশাই ভাগ চাষিদেরকে ডেকে পাঠায়। ভাগ চাষিরা আসতেই অমনি ভাগ চাষিরা বলে, বলুন মন্ত্রীমশাই, কেন ডেকে পাঠিয়েছেন? মন্ত্রীমশাই বলে, তোমাদের সাথে আমার কথা ছিল, তোমরা যে অর্ধেক ভাগ রাজামশাইকে দিতে, অর্ধেক ভাগ তোমরা নিজেরা রাখতে, তো এবার থেকে রাজামশাইয়ের জন্য মানে আমাকে 1 ভাগ দেবে, আর তোমরা 3 ভাগ নেবে। ভাগ চাষিরা তো খুব খুশি হয়ে যায়, বলে, তাই মন্ত্রী মশাই? বলে, হ্যাঁ, তাই করবে। এবার আমি একটা চুক্তিপত্র প্রস্তুত করেছি, ওর মধ্যে তোমরা টিপ সই দেবে, আর যে পড়তে পারো সে সই দেবে। তারপর পুটির বাবাকে বলে পড়ার জন্য, আর সভাসদ সকলকে বলে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, এমনকি গোপালকেও। সভাসদরা সকলে বাইরে বেরিয়ে যায়। গোপাল পুটির বাবার কানে কানে বলে যায়, পুটির বাবা, সবকিছু পড়ে শুনে কিন্তু সইটা করো, কেমন? বলে, বেশ বেশ গোপাল দাদা। তারপর সভাসদরা বাইরে বেরিয়ে চলে আসে। ও
ওখানটায় মন্ত্রী মশাই চালাকি করে একটা কাগজের তলায় আর একটা কাগজ ঢুকিয়ে দিয়ে উপরের কাগজটাতে লিখে দেয় যে তোমরা সকলে এই কাগজটা পড়ে দেখো। ওতে পড়ে দেখে যে মন্ত্রী মশাই যা বলেছিলেন তাই লেখা আছে। 1 ভাগ মন্ত্রী মশাইকে দিতে হবে, 3 ভাগ ওরা নেবে। ওরা তখন খুশি হয়ে সকলে টিপসই দিয়ে চলে যায়। তারপর যে যার বাড়ি চলে যায় মন্ত্রী মশাইয়ের জয়ধ্বনি দিতে দিতে। পরের দিন যখন ভাগ চাষিরা চাষাবাদ করতে মাঠে যায়, চাষবাস শেষ হয়ে যাওয়ার পরে যখন ফসল কাটতে নামে, অমনি মন্ত্রী মশাই বটাকে নিয়ে পৌঁছে যায়। বলে, বটা চল গরুর গাড়ি নিয়ে, আমরা এবার সব লুটপাট করে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। মাঠে আসতেই চাষিরা বলে, মন্ত্রী মশাই আপনি আবার কষ্ট করে কেন এলেন? আপনার 1 ভাগ তো আমরা দিয়ে দিতাম। বলে, না আমি 1 ভাগ পাবো না, আমি 3 ভাগ পাবো, আর তোরা 1 ভাগ পাবি। এই দেখ, এই কাগজে তোরা টিপসই দিয়ে এসছিস। বলে, কই আমরা যে বললাম আপনি 3 ভাগ নেবেন, আমরা 1 ভাগ নেব, তাহলে এটা কি করে হলো? বলে, তোরা ভেবেছিস কি আমি কি বোকা? তোদের কাছ থেকে আমি চালাকি করে একটা কাগজের তলায় আর একটা কাগজ ঢুকিয়ে রেখেছিলাম যাতে তোরা না বুঝতে পারিস। ওরা তখন কাঁদতে কাঁদতে বলে, মন্ত্রীমশাই এমন করবেন না, আমরা মরে যাব। মন্ত্রীমশাই কোনো কথা না করে ওদের সব ধান চাষ থেকে ধান সব তুলে নিয়ে চলে যায়। তারপর চাষিরা সকলে মিলে গোপালের কাছে যায়। গোপালকে গিয়ে বলে, গোপাল দাদা আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমাদের সমস্ত ফসল মন্ত্রীমশাই জোর জুলুম করে তুলে নিয়ে চলে গেছে। গোপাল দাদা তোমার কথা আগে আমাদের শোনা উচিত ছিল। গোপাল বলে, কান্নাকাটি করে কি এখন কোনো লাভ হবে? আমি যা বলছি তাই তাই তোমরা করার ব্যবস্থা করো। গোপাল বলে, দাঁড়াও আগে আমি রাজামশাইয়ের সাথে দেখা করি। তারপর গোপালকে রাজামশাইয়ের সাথে দেখা করে। ওখানে মন্ত্রী মশাইও ছিলেন। অমনি রাজামশাইকে গোপালকে বলে, জানেন রাজামশাই, মন্ত্রী মশাই ঠকিয়ে ভাগ চাষিদের কাছ থেকে টিপসই নিয়ে তারপর ওনাদের সব ফসল সব লুট করে নিয়েছে রাজামশাই। মন্ত্রী মশাই বলে, না না রাজামশাই, আমি কোনো লুট করিনি, চাষিরা স্ব ইচ্ছায় 3 ভাগ ফসল দিয়েছেন, আর ওই ফসল তো আমি তীর্থ থেকে ঘুরে এসে বিক্রি করে আপনাকে ওর অর্থ দিয়ে দেব রাজামশাই। গোপাল বলে, রাজামশাই আপনি কিছু বলবেন না? রাজামশাই বলে, আমি কি বলবো গোপাল, এমনিতে আমি অসুস্থ, তারপর যখন চাষিরা টিপসই দিয়ে দিয়েছে, আমার কিছু বলার আছে বলো গোপাল। তারপর গোপাল বাড়ি ফিরে গিয়ে চিন্তা করে, না এবার আমাকেই কিছু করতে হবে। ওদিকে মন্ত্রী মশাই মন্ত্রীর গিন্নিকে নিয়ে তীর্থ যাবে বলে প্রস্তুত হয়ে যায়। বটাকে আর প্রহরীদের বলে দেয় ধানের গোলা পাহারা দেওয়ার জন্য আর বাড়ি পাহারা দেওয়ার জন্য। অমনি বলে আমি তাহলে যাব, তারপর ওখান থেকে মহাজনকে নিয়ে আসবো, এলে এই ধানের গোলা আর এই বাড়ি বিক্রি করে তারপর বিদেশে চলে যাব, ওখানে গিয়ে বাড়ি কিনে থাকবো, আর রাজামশাইকেও মূল্য দেব না। অমনি বলেই মন্ত্রীমশাই রওনা দিয়ে দেয়। ওদিকে গোপাল ভাগ চাষিদেরকে নিয়ে রাতারাতি ধানের গোলার নিচ থেকে সুড়ঙ্গ কেটে ফেলে। ভাগ চাষিরা সুড়ঙ্গ কাটা শুরু করে দেয়। ওদিকে গোপালকে ওই ধানের গোলার পাশে আসতে দেখে ওই প্রহরীরা গোপালকে বেঁধে ধরে নিয়ে গিয়ে পুরনো বাড়িতে বেঁধে রেখে দেয়। 2 দিন পরে যখন মন্ত্রী মশাই তীর্থ থেকে ঘুরে এসে মহাজনকে নিয়ে এসে বলে, মহাজন দেখুন এই হচ্ছে আমার ধানের গোলা, এই হচ্ছে আমার বাড়ি, এইগুলো আমি আপনাকে বেচে দিতে চাই। বলে, কি প্রহরীরা আর বটা আমার সব কিছু লক্ষ্য নজর করে রেখেছিস তো? বলে, হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি একবার দেখে নেন না। মন্ত্রী মশাই যখন সিঁড়ি দিয়ে ধানের গোলায় দেখতে যায়, একটাও ধান নেই, সঙ্গে সুড়ঙ্গ করা। বলে, হায় হায় বটা, এ কি কাণ্ড, ধানের গোলায় তো একটাও ধান নেই। তারপর ঘরে গিয়ে যখন দেখে ঘরে কোনো গয়নাগাটি টাকা পয়সা কিছু নেই। অমনি মন্ত্রী মশাই চিৎকার করতে থাকে, বটা এ কি কাণ্ড, কোথায় গেল আমার সব টাকা পয়সা, গয়নাগাটি কোথায় গেল? বটা বলে, মন্ত্রী মশাই আমরা তো পাহারা দিচ্ছিলাম, নিশ্চিত গোপালের কাজ, গোপালকে গিয়েই ধরুন। তারপর মন্ত্রী মশাই গিয়ে মহাজনকে নিয়ে গোপালের কাছে যায়।
গোপালকে গিয়ে বলে, গোপাল তুমি এই বন্দি অবস্থায় কি করে আমার সব ধানের গোলা থেকে ধান চুরি করে নিলে, এমনকি বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র চুরি করে নিলে? গোপাল বলে, খুব সহজ মন্ত্রী মশাই, যেমন আপনি ঠকিয়ে ওই ভাগ চাষিদের কাছ থেকে সবকিছু কেড়ে কুড়ে নিয়েছিলেন ফসল, তেমনই ভাবে আমিও আপনার কাছ থেকে কেড়ে কুড়ে নিলাম। এই শুনে অনি মহাজন বলে, আপনার কাছ থেকে আর কিছু কিনবো না। সঙ্গে সঙ্গে মন্ত্রী মশাই কান্নাকাটি শুরু করে দেয়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।